রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এখন আসল রাজনীতি করছেন জামাতের আমির। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আসলে কিছুই না, তিনি একটা ইনস্ট্রুমেন্ট। তাকে ইউনূস একভাবে ব্যবহার করেছে, হাসিনা আসলে তাকে ব্যবহার করার জন্য নিয়োগ দিয়েছে। কারণ হাসিনার সেই আমির হোসেন আমু, তোফায়েল আহমেদের মতো এত বর্ষিয়ান রাজনীতিবিদ থাকতে কোথাকার কি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন, মানে তাকে ইচ্ছামতো টিস্যু পেপারের মতো ব্যবহার করার উদ্দেশ্যে। এরপরে ইউনূস সরকারও তাকে বাদ দেয়নি, বিএনপি বাদ দিতে দেয়নি, কিন্তু তারপরে ইউনূস সরকার চাইলে তো আর বিএনপি একদম তাকে রেখে দিতে পারতো না। ইউনূস সরকার ইচ্ছামতো ব্যবহার করেছে। যাবল তুই মসজিদে যেতে পারবি না, জাতীয় ঈদগাহ যেতে পারবি না, তোকে এই বঙ্গভবনের মধ্যেই থাকতে পারবি, চিকিৎসা নিতেও যেতে পারবি না, আবার তুই রাষ্ট্রপতিও, আবার আমি যা পাঠাবো এটা সাইনও করতে হবে। আবার বিবৃতিও, হাসিনাকে ফেসিস্ট বলে বিবৃতিও দিয়েছে, 5 আগস্ট উদযাপন করেছে। তো এরকম নানান কিছু তারা করেছে। এভাবে নানানভাবে বিএনপিকে নানানভাবে রাষ্ট্রপতি চুপ্পুকে ব্যবহার করেছে ইউনূস সরকার, কঠিনভাবে ব্যবহার করেছে, নাম্বার 1। এরপরে তারেক রহমান সরকার এসেও তাকে বাদ দিচ্ছে না, তাকে নিয়ে খেলছে এক প্রকার। আর আসল খেলাটা খেলছে তাকে নিয়ে ভারতপন্থী পত্রিকা কালের কণ্ঠ, ডিপ স্টেট, তাকে দিয়ে যা বলাচ্ছে প্রশ্নমালা ঠিক করে দিচ্ছে ওই ডিপ স্টেট এরা। আবার কি উত্তর দিতে হবে এটাও ঠিক করে দিচ্ছে তারা। তো নানান খেলা খেলছে, এতে বিএনপিকেও বেকায়দায় ফেলানোর চেষ্টা হচ্ছে। মানে পুরো পরিস্থিতি একটা জটিল পরিস্থিতির রূপ নিয়েছে। তো দর্শক, এই জায়গায় জামাত খেলাটা আসল খেলা খেলছে। আমিরে জামাত রাষ্ট্রপতির এই ছলচাতুরি ধান্দাবাজি নিয়ে বক্তব্য দিয়েছেন। এতে যেটা হবে, যে ক্রাইসিস দাঁড়িয়েছে, পার্লামেন্ট শুরু হলে বুঝবেন যে জামাত পার্লামেন্টে যে পয়েন্ট উত্থাপন করবে, আমিরে জামাত যে ইঙ্গিত দিয়েছেন এবং যে রহস্য রেখে দিয়েছেন, আমিরে জামাতের উপর এখন নতুন দায়বদ্ধতা তৈরি হয়েছে। আমিরে জামাত নিজে অনেক কিছু বলতে বাধ্য এখন, যেটা পার্লামেন্টে হয়তো বলবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করে যে বক্তব্য আসবে, তখনও দেখবেন যে কি ঘটে। তো এতে বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে। একদিকে পারবে না রাষ্ট্রপতি চুপ্পুকে সরালে এতদিন কেন রেখেছেন, আর পদত্যাগ না করলে সরাবেন কিভাবে, অভিশংসন করবেন, তার বিরুদ্ধে অভিযোগটা কি, সে তো তারেক রহমানকে ভেরি কর্ডিয়াল বলে ফেলেছে, বেকায়দায় কিন্তু আছে। আবার জামাত রাষ্ট্রপতি চুপ্পুকে কার্যত গাদ্দার হিসেবে উপস্থাপন করেছে। তো দর্শক, আমিরে জামাতের বক্তব্য দেখেন। 5 আগস্ট 2024 বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। এখন 5 আগস্ট 2024 বিষয়ে রাষ্ট্রপতি চেপে গিয়েছেন, কি চেপে গিয়েছেন এটা কিন্তু আমিরে জামাত বলেন নাই। তো এটা পার্লামেন্টে বলবেন যে এটা চেপে গিয়েছেন। তো এরকম একজন ধান্দাবাজ পতিত ফ্যাসিস্টদের লোক এ কিভাবে থাকে, আর কিভাবে আমরা তাকে ধন্যবাদ জানাই। দেখবেন যে রাষ্ট্রপতির ভাষণের সময় কিনা জামাতের লোকজন, জামাতের এমপিরা সংসদ বর্জন করে, বা সংসদ বর্জন না করলো, ওয়াকআউট না করলো, বলবে যে ধন্যবাদ দিতে পারছি না। এই রাষ্ট্রপতির যে বক্তব্য, এটাকে ধন্যবাদ জানিয়ে এই বক্তব্য দিয়ে, এটা কিন্তু কার্যপ্রণালী বিধিতে আছে যে আমরা ধন্যবাদ দিতে পারছি না। কেন? তখন ওই 5 আগস্টের ঘটনায় কি ঘটেছে, কি অনেক গোপন তথ্য আমির জামাত তো জানেন, প্রত্যেকটা ঘটনা সাক্ষী জামাত, তখন এটা বলে দিবে। তখন একদিকে বিএনপি জাতির সামনে গাদ্দার ধান্দাবাজ হিসেবে প্রমাণিত হবে, বিএনপির সামনে নৈতিক বাধ্যবাধকতা আসবে চুপ্পুকে সরিয়ে দিতে। আবার চুপ্পুকে সরিয়ে দিতে গেলেও বেকায়দায় পড়বে, কারণ চুপ্পুর পাশে আছে ভারত, চুপ্পুর পাশে আছে ডিপ স্টেট, এমনকি আর্মি। 28 সাল লাগে সরাতে পারবো না, এটা অনেকের কথা। তাই বিএনপি কঠিন বেকায়দায় পড়তে যাচ্ছে, জামাত এই রাজনীতিটা খেলছে। তাই বিএনপি আগে যে আকাম করেছে চুপ্পুকে না সরিয়ে, এটার মজা বুঝবে। তো ভারত কেন চুপ্পুকে ওইভাবে সরাতে দিবে না, রেখে দিতে চাইবে, এটা একটা মেকানিজম আছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো এটা ভারতের প্রধান কাজ, এবং ভারত আওয়ামী লীগকে ফেরানোর উদ্দেশ্যেই বিএনপিকে সমর্থন দিয়েছে, তারেক রহমানের হাত ধরেছে। এখন দেখেন খেলাটা কোন জায়গায়। যদি ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয়, বা শেখ হাসিনা নিজে যদি দেশে ফেরার সিদ্ধান্ত নেয়, দেখেন খেলাটা কি। শেখ হাসিনা ট্রাইব্যুনাল বিএনপি নিজেদের মতো সাজিয়েছে, ট্রাইব্যুনালের রায় নাকি পর্যালোচনা করবে, পুনর্বিবেচনা করবে। এর মানে শেখ হাসিনা আওয়ামী লীগের রায়টা কিচ্ছু না, আবার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বলবে যে কিছুই হয়নি।
অথবা অপরাধ করেছে, এর বিচার সম্ভব না, মৃত্যুদণ্ড কিনে উঠিয়ে দেয়। অথচ হাসিনার কয়েক হাজার বার ফাঁসি হওয়া দরকার, 1400 বার ফাঁসি হওয়া দরকার। এরপরে দেখবেন শেখ হাসিনা যদি সাহস করে দেশে আসে, বিএনপি সরকার গ্রিন সিগন্যাল দেয় ভারতের মধ্যস্থতায়, এরপরে এসে কি ফাঁসি রায় হয়েছে, আপিল করার সুযোগ নেই, কিন্তু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তো আছে। রাষ্ট্রপতির কাছে চুপ্পুর কাছে ক্ষমা চাইবে, চুপ্পু ক্ষমা করে দিবে, এটা তো সবাই বোঝেন। তো এই যে শেখ হাসিনা এসে চুপ্পুর কাছে ক্ষমা চাইবেন এবং চুপ্পু ক্ষমা করে দিবেন, এজন্য হলো ভারত চুপ্পুকে রেখে দিতে চাইবে। আর ভারতের কথা না রাখলেও বিএনপি বেকায়দায় পড়বে যে আমরা ক্ষমতা এনেছি, এখন আমাদের কথা শুনছো না। তো বিএনপির সামনে বিপদ আছে, তো এটা নিয়ে জামাত খেলবে। বিএনপি অতীতে গাদ্দারি করার কারণে, ধান্দাবাজি করার কারণে মজা বুঝবে। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন এই যে ধান্দাবাজি করে, ছলচাতুরি করে নানানভাবে টিকে আছেন, এটার উদ্দেশ্য কি? এটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ওই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন যাদের ফাঁসি হবে তাদেরকে মাফ করে দেয়া। রাষ্ট্রপতি তো, তাকে তো জুলাই আন্দোলনের পরও বঙ্গভবনে ঢুকে আপনি কিছু করতে পারেন নাই, রাষ্ট্র তাকে রক্ষা করেছে। তো বিএনপি সরকার আমলে রাষ্ট্রপতি যতই আকাম করুক, তাকে কেউ গ্রেপ্তারও করতে পারবে না। শেখ হাসিনা সহ 1000 আওয়ামী লীগ নেতাকর্মীকে যদি তিনি ক্ষমা করে দেন তার ক্ষমতা বলে, কেউ কিচ্ছু করতে পারবে না, তিনি নিরাপদে বিদেশ চলে যেতে পারবেন। আর রাষ্ট্রপতি চুপ্পুর দেশে থাকার দরকার কি? পুরো ফ্যামিলি সহ সেফ এক্সিট দিতে যে কোনো সরকার বাধ্য, আর বিএনপি তো দিবেই, এটা ভারত নিশ্চিত করবে। শেখ হাসিনাকে নিরাপদে ভারতে ফিরিয়ে নেওয়াটা, এটাও তো ভারত নিশ্চিত করেছে। ভারতই তো গিয়েছে, ভারতের রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছে, বাংলাদেশের রাষ্ট্রীয় হেলিকপ্টার পেয়েছে। অতএব বুঝতে পারছেন চুপ্পুকে নিয়ে খেলাটা কোন জায়গায়। আওয়ামী লীগ বিচার টিচার হবে, মাফ করে দিবে। বিএনপি বলবে যে ভাই এটা তো আমরা করিনি, আমরা তো বিচার করেছি, এখন রাষ্ট্রপতি মাফ করেছে, তাতে কি? এখন এই কাজটা জামাত সম্ভবত করতে দিবে না। আমির জামাতের এই বক্তব্যের তাৎপর্য এটা যে জামাত বিষয়টা এমন ভাবে উপস্থাপন করবে, পার্লামেন্টে এটা নিয়ে এমন এমন বিস্ফোরক তথ্য দিবে, যাতে বিএনপি বাধ্য হয় খুব তাড়াতাড়ি রাষ্ট্রপতি চুপ্পুকে বাদ দিয়ে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে। সেখানে ডক্টর ইউনূস আলোচনায় আছেন, কিন্তু ভারতের ফাঁদে পড়ার কারণে সেটা পারেন কিনা, এটা একটা গেম, এটা একটা কম্পিটিশন। এবং পরবর্তী জাতিকে জানাই তার বর্তমান বক্তব্য তিনি স্বীকার করেনি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেনি। এর মানে রাষ্ট্রপতি চুপ্পু আপাতমস্তক একজন ধান্দাবাজ, বাটপার। কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসাবে রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? এর মানে রাষ্ট্রপতি হিসাব মিলাতে বাধ্য। এটা পার্লামেন্ট শুরু হলে দেখবেন যে জামাত এটা নিয়ে কি করে। জাতীয় অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ অগ্রহণযোগ্য। এখন রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য হলে তাহলে তাকে ইমপিচ করো, এটা হচ্ছে জামাতের কথা। ইমপিচ করলে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার সুযোগ নেই। এরপরে বিএনপি নৈতিকভাবে দায়বদ্ধ হবে যে এই লোককে আপনারা এতদিন কেন রেখেছিলেন। অসাধারণ রাজনীতি করছে এই বিষয়ে জামাত। বিএনপিকে বাধ্য করবে জামাত চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি সরকার গঠন করার পরে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে, অর্থাৎ জনগণের উপরে প্রতিশোধ নেবার একটা খেলা শুরু করেছে। কিভাবে তারা জনগণের উপরে প্রতিশোধ নিচ্ছে এটি আমি আপনাদের একেবারে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। তার আগে চলুন আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। এই যে কি দেখলেন এখানে? চিনতে পারছেন কারা এরা? আমি বলে দিচ্ছি, ইনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলাম। একে কি দেখে আপনারা চিনতে পেরেছেন? কোনটা আমিনুল ইসলাম এটা কি চিনতে পেরেছেন? এটা এই ভিডিও দেখে মোটেই চেনা যাচ্ছে না। তাজুল ইসলামকে সরিয়ে দেবার পরে সেইখানে যাকে নিয়োগ দেয়া হয়েছে, সেই নিয়োগকে কেন্দ্র করে এই যে চাটুকারদের যে ভিড়, এই চাটুকারদের ভিড়ের কারণেই তিনি কাজ করতে পারবেন না। এখনই যদি এই অবস্থা হয় যে তাকেই চেনা যাচ্ছে না, কোনটা আমিনুল ইসলাম আর কোনটা চিফ প্রসিকিউটর, এইটা যদি ঠাহর না করা যায় তাহলে এদের উদ্দেশ্যটা কি? এরা এখানে একে নিয়ে এই পদটাকে
এটা মনে হচ্ছে দীর্ঘ লড়াইয়ের পরে এই পদটা তিনি পেলেন। আর তার যারা অনুসারী, তার যারা চেলাচামুন্ডা, তারা এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। এখানে তো উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নাই। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মহান দায়িত্ব। তিনি বরং প্রকম্পিত থাকবেন যে এই মহান দায়িত্ব তিনি পালন করতে পারবেন কিনা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি তিনি পূরণ করতে পারবেন কিনা। মজার ব্যাপার হচ্ছে, আমরা এই নিয়োগের পরে, তাজুল ইসলামকে বিদায়ের পরে নতুন একটা নাটক আমরা দেখলাম যে তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। তাজুল ইসলাম ঘুষ গ্রহণ করেছেন, অর্থাৎ আব্দুল্লাহ আল মামুনকে রাজ সাক্ষী বানিয়ে তার কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে তাকে খালাস দেয়া হয়েছে এবং আরো অনেক অভিযুক্তকে খালাস দেয়া হয়েছে। সেলুকাস, বিচিত্র আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে চাটুকারিতা এবং সাদাবাজি, দলান্ধ এবং মারামারি, কাটাকাটি, মিথ্যা তোষামোদে যে যত এগিয়ে থাকতে পারে, এইটাই তার একমাত্র যোগ্যতার মাপকাঠি। দেশটা একেবারে পচে গেছে, ভিতর থেকে পচে একেবারে অবক্ষয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এখানে অযোগ্য মানুষগুলোকে পদায়ন করা হচ্ছে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, আর সৎ মানুষ যারা, যোগ্য এবং মেধাবী যারা, তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, একের পর এক অভিযোগ দিয়ে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবার পরে খোদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বারবার, একবার নয়। এবং মুসলিম লীগের এই যে সভাপতি, তিনি তো খোদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। প্রধান উপদেষ্টার দপ্তরে যিনি সেনাবাহিনীর যিনি দায়িত্ব পালন করেন, পিএসও, পরবর্তী সেনাপ্রধানের দৌড়ে ইনি কিন্তু এগিয়ে থাকেন। অর্থাৎ নিয়ম অনুযায়ী যিনি পিএসও থাকেন তাকেই পরবর্তীতে সেনাপ্রধান করা হয়। এখানে ছিলেন কামরুল হাসান। এই কামরুল হাসানের যোগ্যতা হচ্ছে তিনি এত সৎ এবং মেধাবী ছিলেন। তিনি 5 আগস্টের পরে নিয়োগ পাওয়ার সাথে সাথে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করেছেন এবং পাকিস্তান থেকে থান্ডার বিমান যে-17 এইটি ক্রয়ের জন্য চুক্তি করেছেন আসিফ মুনিরের সাথে। এরপরে তিনি তুরস্কের সাথে চুক্তি করেছেন, তুরস্ক থেকে সামরিক সরঞ্জামাদি ক্রয় করবেন। এবং 5 আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের থাবা থেকে রক্ষা করার জন্য তিনি হেন কোনো উদ্যোগ নাই যা গ্রহণ করেন নাই। তার কারণেই সেনাবাহিনীকে ভারত গ্রাস করতে পারে নাই। সেই ব্যক্তিকে এখন দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেশদ্রোহী তো হবেই, তিনিই তো দেশদ্রোহী হবেন যিনি দেশের জন্য কাজ করতে যাবেন, যিনি এই দেশটাকে ভালোবাসবেন, ভারতের কাছে ছেড়ে না দেবেন। তাকেই ভারত এদেশে যাদেরকে পেইড এজেন্ট বানিয়ে রেখেছে, এদেশের যে মানুষ নামের অমানুষগুলো আছে, যে দালালগুলো আছে, যারা ভারতের রুটি রুজি ছাড়া যাদের পেট চলে না, যারা ভারতের হুকুম ছাড়া পায়খানাও করে না, পোশাকও করে না, তারাই এই লোকগুলোকে দালাল আখ্যা দেয়, মির্জাফর আখ্যা দেয় এবং জামাতি আখ্যা দেয়। আরে বেটা, জামাত হয়েছে তাতে সমস্যা কোথায়? দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। জামাত হওয়ার কারণে সে যদি দেশের পক্ষে দাঁড়ায়, তিনি যদি আমার দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেন, তাহলে তো আমরা তাকেই চাই, ওই মির্জাফরই আমরা চাই। আমরা ওই দেশপ্রেমিক চাই না যে ভারতের কাছে পাছা বর্গা দেয়। এমন দেশপ্রেমিক আমার দরকার নাই। ওই দেশপ্রেমিকের আমি নিকুচি করি। তাকে সরিয়ে দেয়া হয়েছে। নিয়াজ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকেও এইভাবে, এরকম একজন সৎ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন পাবে কিনা আল্লাহ জানে, তাকেও এরকম বিভিন্ন অভিযোগ দিয়ে সরিয়ে দেয়া হয়েছে। তাজুল ইসলামকে তো সরিয়ে দিয়েছে, আগেই বললাম। এই হলো অবস্থা। যাই হোক, এবার অন্য প্রসঙ্গে একটু যাই। যেটা শুরুতেই বলছিলাম যে বিএনপি বাংলাদেশের জনগণের উপর এক ধরনের প্রতিশোধ নিচ্ছে। কেন আমি এই কথাটি বলছি? দেখুন, বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচনে প্রত্যাখ্যান করেছে তাদেরকে তিনি এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন ওই প্রতিশোধ নেবার জন্য, যে ঠিক আছে, সমস্যা নাই, জনগণ তোমাকে ভোট না দিল তাতে কি হয়েছে, আসো তোমাকে দেখো কোথায় আমি নিয়ে যাই। মানে জনগণকে এক ধরনের বার্তা দেয়া যে দেখো জনগণ, তোমরা ওকে কিন্তু ভোট দাও নাই, দেখো তাকে কি বানানো হলো। আমি নাম্বার 1 বলি, একেবারে ধরে ধরে ঢাকা 16 আসনের যিনি এমপি প্রার্থী ছিলেন বিএনপির, আমিনুল ইসলাম, তিনি তো কর্নেল আব্দুল বাতেনের কাছে হেরেছেন। তাহলে তিনি একজন হারু পার্টি।
এই হারা ব্যক্তি, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে বলেই তো তিনি হেরেছেন, এই ব্যক্তিকে এনে বিএনপি ক্রিয়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। কেন? ক্রিয়া প্রতিমন্ত্রী হবার মতো বিএনপি থেকে 213 জন যে জয়লাভ করে আসলো, এদের ভিতর থেকে একজনকে দেয়া যেত না? জনগণ যাকে ভোট দেয় নাই, যিনি হেরে গেছেন, তার মানে এটি প্রমাণিত হয় যে তিনি জনপ্রিয় নন, তিনি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত নন। তাকে এনে আপনাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে হলো। বিজয় প্রার্থীর কি অভাব ছিল আপনার দলে? ছিল না তো। তাহলে এটি কেন করলেন? নিশ্চয় আপনি জনগণকে একটা বার্তা দিতে চেয়েছেন। শুধু তাই নয়, শুধু আমিনুল ইসলাম নয়, ঢাকা 15 আসনে যিনি জামাত আমিরের কাছে হেরেছেন, শফিকুল ইসলাম মিল্টন, তাকে কি করা হয়েছে জানেন আপনারা? তিনি তো হেরে গেছেন, হারার পরে তাকে এইবার ডেকে নিয়ে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসক মানে অ্যাজ লাইক মেয়র, মেয়র বলতে আপনারা প্রশাসক, প্রশাসক মানে মেয়র, এটি বুঝবেন। শুধু তাই নয়, খুলনা 2 আসনে জামাত নেতা বেলাল হোসেনের কাছে যিনি হেরেছেন, নজরুল ইসলাম মঞ্জু, তাকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম 6টা জায়গায় বিএনপি 6 সিটি কর্পোরেশনে তার খোদ দলীয় লোক নিয়োগ দিয়েছে, যেটা সিটি কর্পোরেশন হবার পরে এই প্রথম। এ ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। প্রশাসক নিয়োগ দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে যেটা করা হয়েছে, সচিবালয় থেকে কোনো সচিবকে বা মুখ্য সচিবকে বা অতিরিক্ত সচিবকে এনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এটি উচিত। অথচ বিএনপি কি করলো? দলীয় লোক নিয়ে সে একেবারে দলীয়করণের চূড়ান্ত বহিঃপ্রকাশ এখানে ঘটালো। নারায়ণগঞ্জে যাকে দেওয়া হয়েছে সাখাওয়াত হোসেন খান, তিনি 2016 সালে আইবি রহমানের কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 78,000 ভোটে হেরেছিলেন। সেই ব্যক্তিকে এখানে এনে প্রশাসক হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি। এরকম পদাধারী ব্যক্তিদেরকে এখানে আনা হয়েছে। অনুরূপ গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুর মহানগর বিএনপির সভাপতিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটেও ঠিক তাই করা হয়েছে। সিলেট 3 আসন থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন, আব্দুল কাইয়ুম চৌধুরী, তাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেককে। তিনি সেখানে জয়লাভ করেছেন। এখন এই কাইয়ুম চৌধুরীকে সান্ত্বনা দেবার জন্য তাকে ওইখানে প্রশাসক হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণেও ঠিক একই কাজ করা হয়েছে। বিএনপির সবচেয়ে প্রবীণ নেতা আব্দুল সালাম, তাকে সেখানে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই যে দলীয়করণ, এই দলীয়করণের তো কোনো দরকার ছিল না। এই লোকগুলো কি পরবর্তীতে নির্বাচন করবে না? এরাই তো নির্বাচন করবে। তাহলে আপনারা চিন্তা করুন তো, যখন নির্বাচনের সময় আসবে আর এরা নির্বাচন করবে, তাহলে প্রভাব পড়বে না? তো অবশ্যই প্রভাব পড়বে। প্রভাব না পড়লেও এর ভিতর তো কেউ কেউ হেরে যাবেন, যদি হেরে যান। নাকি বিএনপি এরকম মনে করেছেন যে এরা যেভাবেই হোক এদের 6 জনকেই তিনি জিতিয়ে আনবেন? এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে আমাদের কোনো কথা নাই। কিন্তু যদি ওই উদ্দেশ্য না থাকে, কেউ যদি হেরে যান, তাহলে হারুবাটি মানে তিনি অযোগ্য, সেই অযোগ্য লোককে তিনি এখানে এনে বসিয়ে দিলেন। তাহলে এই কাজটা কি ভালো করলো বিএনপি? এই কাজটা তো মোটেই ভালো করে নাই। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা তো এখন এটা বলতে শুরু করেছে, বিএনপি আসলে এটা করবে বলেই তারা জাতীয় নির্বাচনের আগে এই লোকাল নির্বাচন হতে দেয় নাই। তাদের মনের ভিতরে এটা ছিল, এবং তারা জানতো যে তারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় এসে তারা এই কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবার চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে যে জাতীয় নির্বাচনের আগে লোকাল নির্বাচনগুলো করে ফেলতে, এবং এনসিপি, জামাত ইসলাম সবারই এটা চাওয়া ছিল, কিন্তু তারা সেটি করতে দেয় নাই, কোনো মতো অবস্থায় করতে দেয় নাই। অর্থাৎ তারা এই যে এই কাজটি করবে। এখন এদের মেয়াদ কতদিন থাকবে, কবে এই নির্বাচন হবে? মাত্র কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমরা খুব তাড়াতাড়ি সিটি কর্পোরেশনের নির্বাচন দেব। তো খুব তাড়াতাড়ি এটা আপনারা সরকার গঠন করেছেন, 1 মাস 2 মাস যেত, আমরা এতদিন অপেক্ষা করেছি, আরো 1-2 মাস অপেক্ষা করতাম, সমস্যা ছিল না তো। কিন্তু এখন এদেরকে আপনারা এই যে 6 সিটি কর্পোরেশনে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার মানে কি? আপনারা কি বার্তা দিতে চাইলেন? তার মানে এখানে আর অনন্তকাল কোনো নির্বাচন হবে না, এটাই তো নাকি? মহাসচিবের ওই কথার উপরে তো তাহলে আমরা ঈমান রাখতে পারলাম না। তিনি বললেন খুব তাড়াতাড়ি, অথচ নিয়োগ দিয়ে দিলেন। তাহলে এটা কি খুব ইমানদারির লক্ষণ? একবার এক কথা, আরেকবার আরেক কথা। জুলাই সনদ নিয়েও আমরা এই ধরনের অনেক কথা শুনেছি।
জুলাই সনদের আগে বিএনপি নেতাদের কান্নাকাটি শুনেছি, এবার নির্বাচনে জেতার পরে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তার উল্টা কথা। এগুলো তো চরম ইমানদারি কথা না? এগুলো তো মুনাফেকি শুধুমাত্র জামাতের জন্য, বিএনপির জন্য এটা ইমানদারের চূড়ান্ত পর্যায়ে।